যখন আমি 500 টাকাকে 5 টাকা মনে করতাম আর 1000 টাকাকে 10 টাকা মনে করতাম, সেই সময়কার ছবি এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, সবাই তো আসলে সাকসেস স্টোরিগুলো শেয়ার করে, যেখান থেকে আসলে অনেক কিছু শেখার চেষ্টা করলেও শেখা যায় না। আমি আজকে ফেলিয়ার কিছু স্টোরি শেয়ার করব, এটা আমার লাইফের নিজে, যেখান থেকে আশা করি শিখতে পারবেন। আর বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের অনেক কিছু শেখার আছে এর মধ্যে। তারা অলরেডি সাকসেসের পথে আছেন, এটা কন্টেন্ট ক্রিয়েটর হোক বা অন্য কিছুতে হোক, তারাও ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। আশা করি এই ভিডিওটা অনেক উপকার আসবে। ভিডিওটা একটু বড় হলেও কন্টিনিউ করবেন। আর যদি মনে করেন যে শেখার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনি স্কিপ করতে পারেন। ওকে, তাহলে ভিডিওটা শুরু করি। আমি সাকসেস দিয়ে একটু শুরু করা লাগে, কারণ ফেলিয়ার তো সাকসেসের পরেও হয়, আগেও হয়। সাকসেসের পরে হয়েছে আমার ফেলিয়ার, যেটা খুব জরুরি। এই কারণে বলছি যে আপনি একটু দেখবেন। সালটা 2015। তখন আমি ঢাকা চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে সর্বপ্রথম আমি ঢাকায় পা রাখি। সর্বপ্রথম 15 সালে আমার ইউটিউব চ্যানেল শুরু করি, যার নাম ছিল অপূর্ব ডান্স একাডেমি, অপূর্ব APD। একটা ভিডিও আপলোড করি সঙ্গীতা মিউজিক স্টেশনের একটা, যেটাতে আমরা রিহার্সেল করেছিলাম ঢাকায়, সেই গানটাতে কন্টেন্ট বানায় আপলোড দিই। 4-5 ঘন্টার মধ্যে ভিউ চলে যায় লাখের উপরে। 3 লাখ ভিউ হয়ে যায়। তখনই ভিডিওটাতে স্ট্রাইক চলে আসে। ভিডিওটা আবার ডিলিট করে দিই, খুঁজতে থাকি যে কোন মিউজিক ব্যবহার করলে আমার কপিরাইট আসবে না। তো এরকম ক্রিয়েটিভ কমনের একটা অপশন ছিল ইউটিউবে, যে ওইখান থেকে ভিডিও ডাউনলোড করে আবার অডিওতে কনভার্ট করে তারপর আমি একটা কন্টেন্ট বানায় ওটাতে এডিট করা লাগতো। আর তখনকার এডিট মানে সেই লেভেলের প্যারা ছিল, সবাই এডিট পারতো না। রাতের পর রাত মানে এই ক্রিয়েটিভ কমন যেই মিউজিকটা আমি ইউজ করবো, এটা আমার ডাউনলোড খোঁজা লাগতো, তারপর ডাউনলোড দেওয়া লাগতো, আবার আপলোড করে চেক দেওয়া লাগতো এটা কি কপিরাইট ধরে কিনা। ম্যাক্সিমাম সময় কপিরাইট ধরতো, মানে একটা ভিডিওর পিছনে আমার মোটামুটি 5-7 দিন টাইম লেগে যেত। মোটামুটি আস্তে আস্তে ভিউ বাড়া শুরু করলো। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন ভিউ বাড়া শুরু করলো। ইন্ডিয়ান একটা গান ছিল, গানটার নামটা না বলি আমি, যাই হোক, ওই গানে 120 মিলিয়ন ভিউ জেনারেট হয়। 120 মিলিয়ন ভিউ। আমার তো এমনিতে প্রতি মাসে অনায়াসে 50 থেকে 60 হাজার টাকা আসতো। আর ওই ভিডিওটার পর থেকে আমার পরের মাসে আসছে $1420। ক্যান ইউ ইমাজিন? $1420। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিন্তা করেন ভাই, $1420। তখন আমি আসলে 500 টাকার নোটটাকে 5 টাকা মনে করতাম, আর 1000 টাকার নোটটাকে 10 টাকা মনে করতাম। আপনি এটা মানে আপনার লাইফের সাথে না ঘটলে আমার কথা বিশ্বাস করবেন না। আপনি মনে করবেন চাপাবাজি। 500 টাকার নোটের আবার 500 টাকা, 5 টাকা কীভাবে মনে হয় ভাই? হয়। বয়স যখন কম থাকে আর ইনকাম যখন অনেক বেশি থাকে, টাকার ভ্যালু যখন মানুষ না বোঝে, তখন এরকমই হয়। তখন আমি বুঝি নাই। আপনি কেন বললাম যে ফেলিয়ার? সাকসেসের পরে আমি ফেলিয়ার। আমার যখন মাসে $500, $600, $700, $800, $1400, 1100, $1200 এভেলেবেল আসতেছে, তখন আমি টাকারে টাকা মনে করি নেই, ভ্যালু দেই নেই। 18 সালে আমার লাস্ট একসাথে টানা 4টা 5টা স্ট্রাইক চলে আসে। ক্রিয়েটিভ কমন তখন একটা ইউটিউবে নতুন একটা আপডেট দেয়, এবং ক্রিয়েটিভ কমনের যত ভিডিও ছিল ম্যাক্সিমামগুলোই স্ট্রাইক। 5টা একসাথে স্ট্রাইক চলে আসে। ওইখান থেকে আমার মনিটাইজ সম্পূর্ণ ধ্বংস। যাই হোক, লাইফ সবসময় একরকম কাটে না। আমি ভাবছিলাম যে এইভাবেই আসতে থাকবে আমার লাইফে, এইভাবেই চলতে থাকবে। ভাই, এইভাবে চলে না। একটা সময় না একটা সময় ব্রেকডাউন হয়, অথবা এর চেয়ে ভালো চলে। কিন্তু আপনাকে ওই খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার কেন বললাম যে কন্টেন্ট ক্রিয়েটররা দেখবেন? কারণ এই ভুলগুলো সবচেয়ে বেশি কন্টেন্ট ক্রিয়েটররাই করে। কারণ কন্টেন্ট ক্রিয়েটর যদি একটা কামলা যদি সারাদিন কামলা দেয় 500 টাকা, 1000 টাকা, না হয় 2000 টাকা কামাইবে। একটা কন্টেন্ট ক্রিয়েটর সারাদিন কামলা দিলে $1000 কোনো বিষয় না। তখন তখন হয় আসল ম্যাজিক। টাকার ভ্যালু থাকে না।
তখন টাকা ভ্যালু মনে হয় না যে এটা আসলে টাকা। আমার অনেক কাছের ছোট ভাইরা আজ কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু হয়তো জানে না যে আমার লাইফের এক সময় স্বর্ণালী যুগ ছিল, আর সেটা আমি কিভাবে ধ্বংস করছি। মানে এটা আমার লাইফের চরম ভুল ছিল, আমি টাকার ভ্যালু দেই নেই। টাকার যে ভ্যালু ওটা আমি বুঝি নাই। আমি চাই না কেউ এরকম আর করেন। আরেকটা ভুল যেটা, এটা বলি, যখন আমার সব কিছু চলে যায়, তখন আমি চাইলে আরেকটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ নিয়ে আমি কাজ করতে পারতাম। এই কন্টেন্ট বাদ দিয়ে অন্য কিছু রিয়েল কন্টেন্ট আমি করতে পারতাম, যেটাতে আপনার আমার কারোর উপর নির্ভরশীল হওয়া লাগে না। তখন অনেক সুযোগ ছিল। যে কোনো আপনার নিশ নিয়ে কাজ করলে ওটাতে বেটার করা যেত, কারণ কন্টেন্ট ক্রিয়েটর কম ছিল, দর্শক ফেসবুকে ভালো দর্শক তখন ঢুকতেছিল। মানে 2018-তে এসেও মানে সম্ভব ছিল, এটা কোনো বিষয় ছিল না। এখনও সম্ভব আমি জানি, কিন্তু আগের মতো সেই শ্রম, মানসিকভাবে চাপ, ওটা নিতে পারি না, আর ওই সময়টা দিতেও পারি না। অনেক কিছু চাপ আছে এখন, কেরিয়ারের চাপ, ফ্যামিলি চাপ, বাইরে কাজ করতে গিয়ে চাপ। এত চাপের মধ্যে আসলে ওইটা হয় না। কোনো কন্টেন্টও আমি বানাই না, বানাইতে পারিও না বেসিক্যালি। এখন আসলে যে কন্টেন্টগুলো চলে ওই কন্টেন্টগুলো বানাইতে পারি না। কন্টেন্টের মধ্যে আর আসলে লাইফের মধ্যে মধ্য মধ্যবিত্ত যে জায়গাটা, এটা মানে একদম ভ্যালুলেস জায়গা। মধ্যবিত্ত জায়গার কোনো ভ্যালু নাই। আমি বলি আপনাকে কিভাবে নাই। আপনি যদি ধরেন মধ্যবিত্ত হন, আপনি কারো কাছ থেকে টাকা হাত পেতে নিতেও পারবেন না, কাউকে দিতেও পারবেন না। আপনি যদি ধনী হন, আপনার তো আছেই, আপনি মানুষকে দিতে পারবেন, মানুষ আপনাকে পছন্দ করবে। আপনি যদি দরিদ্র হন, তাহলে আপনি মানুষের কাছ থেকে হাত পেতে নিতে পারবেন, মানুষের কাজ করে দিবেন, মানুষ আপনাকে পছন্দ করবে। কিন্তু মধ্যবিত্তের কোনো জায়গা নেই। আপনি কোথাও যেতে পারবেন না, না ইস্পার না ওসপার। কন্টেন্টের মধ্যেও এটা হয়ে গেছে। এখন আপনি হয় খুব ভালো লেভেলের কন্টেন্ট বানান, যেটার জন্য দর্শক আছে, অনেক দর্শক। আবার নয়তো ওই ছাপরি কন্টেন্ট বানান, যেটার জন্য ওইটার জন্য আরও বেশি দর্শক আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাপরি কন্টেন্টের জন্য আরও বেশি দর্শক আছে। তো এখন না পারি ছাপরি কিছু করতে, না পারি খুব ভালো কিছু করতে, এখন ওইখানেও আছি মধ্যবর্তী অবস্থায়। সেক্ষেত্রে মানে কন্টেন্ট বানায়ও কোনো সফলতা হবে কিনা আমার লাইফে আমি জানি না। যাই হোক, কথাগুলো বললাম যে আপনাদের ভালোর জন্য। যারা টাকা মনে করেন না এখন বা ভবিষ্যতে, হয়তো এরকম হইতেও পারে যে মনে করা লাগতেছে না, প্রতি মাসে 1-2 লাখ টাকা আসতেছে, যার ইনকাম ছিল জিরো, সে 1-2 লাখ টাকা মান্থলি মানে অনেক কম কষ্টে কামাই করতেছে, আর্ন করতেছে। তার কাছে টাকার ভ্যালু নাই থাকতে পারে, ওই 500 টাকা 1000 টাকাতে 5 টাকা 10 টাকা মনে হইতে পারে। দয়া করে এরকম মনে করবেন না। আপনারা একটু টাকার ভ্যালু দিয়ে হ্যাঁ। এখন আবার আরেকটা জিনিস আমার ভালো লাগে, কিছু আমাদের শ্রীপুরের মানে অত্র শ্রীপুর থানার মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, বা শ্রীপুরের বাইরে আশেপাশেও আছে। তারা পাশাপাশি বিভিন্ন দোকান, শোরুম ওগুলো উদ্বোধন করতেছে, নিজেদের জন্য ফিজিক্যাল ব্যবসা ওগুলো দাঁড় করাইতেছে। ওটা আমার খুব ভালো লাগে। ওইটা দেখে আমার একটু আফসোস লাগে যে আমাকে যদি কেউ এই বুদ্ধিটা দিত যে না, তোমার লাইফ তো এইভাবে চলতে পারে না সব সময়, তুমি ফিজিক্যাল দিকে একটু আগাও বা অন্য দিকে আগাও, হ্যাঁ, এটা ইনভেস্ট করো, তাহলে হয়তো আমি একটু অন্যরকম হয়ে যেত। মানে অনেক অনেক ভালো কিছু হইতে পারতো। কারণ তখন মানে যেই টাকা আসছিল ওইটা দিয়ে অনেক কিছু করা যেত, অনেক কিছু। তখন টাকার ভ্যালু অনেক ছিল। তখন ডলার ছিল 84 টাকা সামথিং কিছু পয়সা। বর্তমান ডলার অনেক বেশি, আপনারা জানেন ডলারে। তার মানে তখন টাকার অনেক ভ্যালু ছিল, আমি কিছু করতে পারতাম। তো ভাল লাগে যারা এখন কিছু করতেছেন, ফেসবুক থেকে আর্ন করে ফিজিক্যালি ব্যবসা দাঁড় করাচ্ছেন, আপনাদের ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে নিজেরা ব্যবসা করতেছেন। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আর দোয়া করবেন কোনোভাবে লাইফটা রিকভার করা যায় কিনা। আগের জায়গায় যেতে চাই না, নাচ গানের ভিতর যেতে চাই না আর কোনোদিন, ওইটা নিয়ে আফসোস নেই। তবে ফিনান্সিয়াল যেই ফ্রিডমটা, ওইটাতে আবার যেতে চাই। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।